আমরা এখানে যে পয়েন্টগুলো দেয়া আছে পয়েন্ট ধরে ধরেই শিখবো। কোনো কিছু যদি বাদ পড়ে যায় সেটা আমাকে বলবেন যে এই টপিকটা ছেড়ে আসছেন, মানে আমি ভুলে যেতে পারি অনেক সময়। প্রথমে বলা হচ্ছে ক্রিয়েট এ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। যে কোনো কাজ করার পূর্ব শর্তটা হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করা যার মধ্যে কাজটা আমি করব। সেই ডকুমেন্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা আগে ক্লিয়ার হব। কিন্তু বেশ কিছু অপশনস আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। ম্যানুয়ালি কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করা যেতে পারে সেটাই আমরা প্রথমে দেখব। শর্টকাটস পরে আসবে, আজকে ক্লাসে শর্টকাটস দেখার দরকার নাই। শর্টকাটস আমরা নিজে নিজেই শিখে যাব, হয়তোবা আমি পরে আস্তে আস্তে বলবো যে এটা শর্টকাট এটা বা ওইটার জন্য শর্টকাট এটা। তো ম্যানুয়ালি যদি একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, ইলাস্ট্রেটরের মেনু বার থেকে ফাইল নামে যে অপশনটা আছে সেটাতে একটা সিঙ্গেল ক্লিক করলে নিউ নামে একটা অপশন পাওয়া যাবে। একটু দেখে নিতে হবে। যারা মাউস ক্লিক করতেছেন বন্ধ করে ফেলেন। নিউতে ক্লিক করলে একটা পপআপ চলে আসতেছে, এই ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটুকু তো সবাই আনতে পারবেন? ওকে, এখানে দেয়া আছে যে নেম, নিউ ডকুমেন্ট বলা হচ্ছে পপআপটার নাম। এখানে বলা হচ্ছে নেম। নেমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যে ডকুমেন্টটা আমি তৈরি করব সেই ডকুমেন্টের নাম আমি এখান থেকেই দিয়ে দিতে পারি। সেটার নাম হতে পারে যে কোনো কিছু, আপনার ইচ্ছা মতো। আমি আপনাদের ব্যাচের নামটা দিয়ে দিচ্ছি, ব্যাচ 15। এই নামে একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি আমি। প্রোফাইলে কি থাকে? প্রোফাইলে ইলাস্ট্রেটরে যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করা হয় তারা ডিফল্টভাবে কিছু দিয়ে রাখছে। প্রিন্টিং এর কাজ করতে চান, নাকি ওয়েবের কাজ করতে চান, নাকি ডিভাইসের জন্য কাজ করতে চান, নাকি ভিডিও এডিটিং এর কাজ করতে চান, নাকি কালার নিয়ে কাজ করতে চান, এই ব্যাপারগুলো এখানে দেয়া থাকে। আপনি ইনিশিয়ালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, না নিলেও সমস্যা নাই। না নিলেও সমস্যা নাই, কিন্তু এখান থেকে নিলে অনেক সময় কিছু সুবিধা পাওয়া যায়। সেই সুবিধাটা আমরা একটু পরে দেখব। এই ব্যাপারগুলো আমরা পরে দেখব, ইনিশিয়ালি যেভাবে করা সম্ভব সেটা দেখব। এখান থেকে যদি আমরা কোনো প্রোফাইল সেট করে দেই, ইনিশিয়ালি যদি ওয়েব দেই, সেক্ষেত্রে এই সাইজের অপশনটাতে কিছু ডিফল্ট সাইজ দেয়া থাকে। যে ওয়েবের কাজের জন্য কিছু স্ট্যান্ডার্ড সাইজের মেজারমেন্ট এখানে দেয়া আছে। চাইলে আমরা ডিরেক্টলি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। অথবা দেখেন আমি ওয়েব সিলেক্ট করছিলাম, কিন্তু যখন এখান থেকে অন্য একটা সাইজ দিলাম তখন কিন্তু এটার ওয়েব বলতেছে না, বলতেছে কাস্টম। সবাই দেখতে পারতেছেন না প্রজেক্টরটা? এখানে বলতেছে কাস্টম, মানে কি আমি এখন কাস্টমাইজ করতেছি, তার জন্য এই কিওয়ার্ডটা এখানে চলে আসছে। অথবা আমি এখান থেকে কিছু ইউজ না করে সরাসরি এখান থেকে ভ্যালু দিয়ে আমি আমার পছন্দ মতো একটা সাইজের আর্টবোর্ড তৈরি করতে পারি। আর্টবোর্ড কি জিনিস সেটা আমরা হয়তো কাজ শেষে এন্টার করে দিলে দেখতে পাবো। মেজারমেন্টের ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? কোনখান থেকে মেজারমেন্টটা তৈরি করব? ডান দিকে যদি আসি, ইউনিটস বলে একটা কথা আছে। এখানে বেশ কিছু ইউনিটস পাওয়া যাবে মেজারমেন্টের। অনেকগুলোই হয়তো আপনারা আগে থেকে চিনেন, দুই একটা হয়তো চিনেন না। পয়েন্টস অনেকেই হয়তো চিনেন না। চিনেন? পাইকাস এটা তো চিনেন না। ইঞ্চিটা চিনেন, মিলিমিটার সেন্টিমিটার এগুলো চিনেন। পিক্সেল আমার মনে হয় অনেকে চিনেন, কারণ ফটোশপে কাজ করতে গেলে এই ব্যাপারটা কানে কারো না কারো একবার হলেও আসছে। তো ইলাস্ট্রেটরে ইঞ্চি নিয়ে কাজ করা হয়, প্রিন্টিং টাইপের কাজের ক্ষেত্রে ইঞ্চি নিয়ে কাজ করা হয়, মিলিমিটার সেন্টিমিটারও নেওয়া হয় অনেক বড় কাজের ক্ষেত্রে। অনেক বড় বড় ব্যানার দেখি না আমরা রাস্তায়, সেগুলোর ক্ষেত্রে অনেক ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো নেওয়া হতে পারে। পয়েন্টও নেওয়া হয়, এগুলোও নেওয়া হয়। পাইকাটা এখন আর ইউজ করা হয় না। পিক্সেল, সাধারণত পিক্সেলের থেকে পয়েন্টও নেওয়া হয়। কিছু মাপ আছে যে জিনিসগুলো আমরা 4 নাম্বার ক্লাসে দেখব, মেজারমেন্টের ক্লাসে। যেমন 1 পয়েন্ট সমান কত ইঞ্চি, বা কত ইঞ্চিতে কত পয়েন্টে 1 ইঞ্চি হয়, বা কত পিক্সেলে 1 ইঞ্চি হয়। তো এই ব্যাপারগুলা কিন্তু চলে আসবে সেখানে। আপাতত আমরা দেখে নিব যে ইউনিটটা কোথায় থেকে সিলেক্ট করা যায়। এই ডকুমেন্টের ইউনিট কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপাতত আমি পয়েন্টসে রাখতেছি। নিচের দিকে একটা ছোট্ট অপশন আছে যেটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি রকম এটা যদি বুঝতে চাই, ছোট্ট দুইটা জিনিস জানা লাগবে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এই দুইটা জিনিস কি আমরা জানি? দুইটা টার্ম কি আমরা জানি? পোর্ট্রেটটা কি রকম হয়? হাইটটা বেশি হয়, একটু এই টাইপের হয়, তাই না? আর ল্যান্ডস্কেপটা হয় উইডথটা বেশি হয়ে যায়,
একটু এরকম চ্যাপ্টার টাইপের হয়। এটা আসলে সেই জিনিসই। অ্যান্ড উইথ হাইট কীরকম দিবেন, অ্যান্ড উইথটা যদি বেশি দেন সেটা অটোমেটিক্যালি দেখাবে সেটা একটা ল্যান্ডস্কেপ। এখানে উইথ বেশি আছে, হাইটটা কম আছে, তাই না? অটোমেটিক্যালি দেখেন ল্যান্ডস্কেপ ভার্সনটা মানে ল্যান্ডস্কেপের অপশনটা এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, একটু ডার্ক হয়ে আছে না? আমি যদি এখান থেকে উইথটা ছোট করে দিলাম হাইটের থেকে, এখন কিন্তু এটা কোথায় চলে আসছে? পোর্ট্রেটে চলে আসছে। এটা আমাদের কিছু করতে হবে না, এখানে সাইজ থেকে সে এখানে সিলেকশনটা নিয়ে নেয় যে কি টাইপের ডকুমেন্ট তৈরি হতে যাচ্ছে, কি টাইপের আর্টবোর্ড তৈরি হতে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি ওরিয়েন্টেশন ব্যাপারটা? আমাদের কিছু করতে হবে না। আর ব্লিড নিয়ে আমরা কথা বলবো, এখানে অপশন দেখা যাচ্ছে ব্লিড। ব্লিড নিয়ে আমরা কথা বলবো 4 কি 5 নাম্বার ক্লাসে, যেটাতে আমরা একটা বিজনেস কার্ড বানানো দেখব। ঠিক আছে, তো আপাতত এইটুকু জানবো যে ব্লিডটা এখান থেকে দেয়া যায়। কোথায় থেকে? একটা নিউ ডকুমেন্ট তৈরি করার সময় ব্লিডটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ব্লিডটা কি সেটা একটু দেখবো, একটা ভ্যালু দিয়ে দিব এখানে। এখানে ভ্যালুটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে থেকে একটা মার্ক চলে আসে, তো কতটুকু বাইরে থেকে আসবে সেই ভ্যালুটা এখান থেকে দেওয়া যায়। আমি 5 পয়েন্ট দিছি, তার মানে আর্টবোর্ডের বাউন্ডারি থেকে 5 পয়েন্ট দূর থেকে একটা মার্ক আসবে। সেই মার্কটা আমরা দেখবো, রেড কালারের হয় সাধারণত। তো এই জিনিসটা আমি দিয়ে রাখলাম যে 5 পয়েন্ট। আর কিছু অ্যাডভান্সড, এই জিনিসটা অনেক সময় কোল্যাপস করা থাকে, যদি কোল্যাপস করা থাকে এক্সপান্ড করে নিব। তো এই অ্যাডভান্স জিনিসটা কি কাজ করে? কালার মোড খুবই ভাইটাল একটা জিনিস, নোট রাখতে পারেন এখানে। কালার মোডটা কি কাজ করে? দুইটা জিনিসের উদাহরণ দিব, সেটা হচ্ছে আরজিবি আর সিএমওয়াইকে, দুইটা মোড এখানে দেখাচ্ছে। আরজিবি সিএমওয়াইকে এই দুইটা জিনিস কি আমরা জানি? কালারের দুইটা মোড আসলে এখানে বলে দেয়া হচ্ছে। তো দুইটা মোড দুইটা জায়গায় ইউজ হয়, দুইটা কালারের মোড দুইটা জায়গায় ইউজ হয়। আরজিবিটা ইউজ হয় ওয়েব রিলেটেড সমস্ত কাজের জন্য। এই জিনিসটা আজকে থেকে মনে রাখতে হবে যে আরজিবি কালার মোডটা ইউজ হবে ওয়েব রিলেটেড যাবতীয় সব কাজের জন্য। আর সিএমওয়াইকেটা ইউজ হবে হচ্ছে প্রিন্টিং রিলেটেড, যত প্রিন্টিং ম্যাটেরিয়াল তৈরি করবেন বা প্রিন্টিং রিলেটেড যত কাজ হবে সেই কাজের জন্য সিএমওয়াইকেটা ইউজ হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমি পরের দিন জিজ্ঞেস করব যে কোন কালার মোড কিসের জন্য ইউজ হয়। এবং এর সাথে আরেকটা ব্যাপার চলে আসে, পরে যে অপশনটা রাস্টার ইফেক্টস বলা হচ্ছে বা রেজলিউশন বলা হয় অনেক সময়। তো এটা আরজিবি সিএমওয়াইকের জন্য ভ্যারি করে, আলাদা আলাদা হয়। আরজিবি বা ওয়েবের জন্য যখন কাজ করব তখন রেজলিউশনটা বা রাস্টার ইফেক্টসটা হবে 72 পিপিআই। এখন যেটা দেয়া আছে সেটাই 72 পিপিআই। পিপিআই মানে কি আমরা জানি? আচ্ছা, পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে 1 বর্গ ইঞ্চি জায়গার মধ্যে কতটুকু কয়টা পিক্সেল থাকবে সেটা বলে দেওয়া হচ্ছে। পিক্সেলের ডেনসিটিটা বোঝানো হচ্ছে, ঘনত্বটা বোঝানো হচ্ছে। মানে 1 ইঞ্চি জায়গার মধ্যে 72টা পিক্সেল থাকবে, পিক্সেল পার ইঞ্চ। রাস্টার ইফেক্টসটা হচ্ছে 8 জিবির জন্য 72 হবে, সিএমওয়াইকের জন্য হবে 300। সিএমওয়াইকের জন্য অলওয়েজ সিএমওয়াইকে যখন আমি ইউজ করব রাস্টার ইফেক্টস বা রেজলিউশনটা হবে 300। অবশ্যই এটা যেন হয়, না হলে কি হবে? আমি কোয়ালিটিটা ভালো পাবো না। বলা হচ্ছে কি দেখেন, হাই 300 পিপিআই, মানে একদম হাই কোয়ালিটি পাওয়ার জন্য 300টা ইউজ করব। কোয়ালিটি বলতে বোঝাচ্ছি এইভাবে, যদি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা মুভি দেখি অনেক সময় হল প্রিন্ট, তাই না? আর যেটার মাস্টার কোয়ালিটি বা মাস্টার প্রিন্ট থাকে সেটা দুইটার মধ্যে পার্থক্যটা কিরকম হয়? এখানে যদি আমি হাই না দিয়ে 72তে করি পার্থক্যটা সেরকম হবে, কিছুটা ঘোলা হয়ে যাবে। আর কালার মোডটা নিয়ে এত জোর দিয়ে কথা বলতেছি তার কারণ আমি যদি ওভারল্যাপ করে ফেলি বা সোয়াপিং করে ফেলি, এরকম ব্যাপারটা যে ওয়েবের কাজের জন্য আমি সিএমওয়াইকে ইউজ করতেছি আর প্রিন্টিংয়ের কাজের জন্য আরজিবি ইউজ করতেছি, তো সেক্ষেত্রে কি হবে? ওয়েবের কাজের জন্য সিএমওয়াইকে ইউজ করতেছি, খুব একটা প্রবলেম হবে না, সেখানে আমরা কিছু ধরতে পারবো না। কিন্তু প্রিন্টিংয়ের জন্য আমি যদি আরজিবি কালার ইউজ করি, সেখানে প্রিন্ট হওয়ার পরে
সেখানে আমি অ্যাকচুয়াল যে কালারগুলো দিছিলাম সেই কালারগুলোই হয়তো দেখতে পাবো না, সব অন্য কালার হয়ে গেছে বা ফ্যাকাশে কালার হয়ে গেছে বা ব্ল্যাক কালার হয়ে গেছে, এই টাইপের হবে। বুঝা যাচ্ছে আমার কথাটা? এই জন্য এত জোর দিচ্ছি এই ব্যাপারটার উপর। এটাও জানবেন আপনারা, এটার মিনিং হচ্ছে চারটা কালারের ইনিশিয়াল নিয়ে তৈরি করা হয়েছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কে ফর ব্ল্যাক। এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু মনে রাখবেন, ওয়েবের জন্য 8GB 72 রেজলিউশন, আর প্রিন্টিং এর জন্য CMYK 300 রেজলিউশন। আর এই জিনিসগুলো এরকম রাখতে পারেন, প্রিভিউ মোড ডিফল্ট থাকতে পারে, ডিফল্টই রাখবেন, আর এই জিনিসটা চেক করা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন অনেক কথা বলে ফেলছি, একটা আর্টবোর্ড তৈরি করে ফেলি। এই সাদা যে অংশটা দেখা যাচ্ছে আমার এনভায়রনমেন্টের মধ্যে, এই সাদা অংশটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আর ব্লিডের কথা বলছিলাম, ব্লিডটা হচ্ছে বলছিলাম যে একটা রেড মার্ক আসবে 5 পয়েন্ট দূর থেকে, আর্টবোর্ডের বাউন্ডারি থেকে 5 পয়েন্ট দূর থেকে একটা লাইন চলে আসছে, দেখেন পুরোটা বাইরে থেকে আছে, চারপাশে কিন্তু আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ব্লিড। ব্লিডটা কি কাজ করে, কি জন্য এটা নিতে হয়, সেটা আমরা বিজনেস কার্ড বানানোর সময় এ ব্যাপারে ডিটেলস আলোচনাটা দেখব। এরকম একটা আর্টবোর্ড তৈরি করা যাবে না? অনেক কিছু নিয়ে চলে আসছে এই জায়গাটাতে, কিন্তু মূল বিষয় কিন্তু একটাই, যে একটা আর্টবোর্ড তৈরি করা। এত কিছু কনসিডার করতে হবে না, শুধু একটা সাইজ দিবেন। আবার দেখাই, ইনিশিয়ালি তৈরি করার সময় কি করতে হবে, একটা সাইজ দিয়ে দিবেন, ব্লিড লাগলে ব্লিড দিবেন, কালার মোডটা চেঞ্জ করবেন, দিয়ে ওকে করে দিবেন। অনেক কিছু জানালাম যে ওইখানে আরো কিছু অপশনস ছিল, সেগুলো নিয়ে যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কিছু অপশন ছেড়ে আসছিলাম, যেগুলো হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ডস আমি 1 নিছিলাম, কিন্তু যদি 1 থেকে বেশি হয় তখন কি হয়, কিছু অপশন আবার অ্যাক্টিভ হয়ে যায়, যেগুলো আগে ডিসেবল ছিল, যেগুলো মাল্টিপল আর্টবোর্ডসের জন্য কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু দেখে আসি, আগে দেখেন, তারপরে কাজ করার সময় পাবেন অবশ্যই। 4টা আর্টবোর্ড আমি নিচ্ছি। এখান থেকে অর্গানাইজেশনের কিছু একটা ব্যাপার এখানে, যে অর্ডারিংটা কিরকম হবে, আমার ডান থেকে বামে আসবে নাকি উপর থেকে নিচ বরাবর আসবে, এই জিনিসটা এখানে আর কি বলে দেয়। মানে 4টা আর্টবোর্ড আছে, তো 1 নাম্বার কোনটা হবে, 2 নাম্বার কোনটা হবে, এই ব্যাপারটা আর কি এখান থেকে ঠিক করে দেয়া। এখানে কি বোঝা যাচ্ছে যে বাম থেকে ডানে গেছে, তারপরে আবার নিচে চলে আসছে, এসে আবার এদিকে গেছে, এটাকে বলা হচ্ছে গ্রিড বাই রো। আর এটা কি করতেছে, উপর থেকে নিচে আসতেছে, তারপরে আবার ওই কোণায় যাচ্ছে, এইভাবে সে নাম্বারিংটা করতেছে। এটা হচ্ছে ডান থেকে বামে যাবে, এটা উপর থেকে নিচে যাবে, আর এটা হচ্ছে রিভার্স করে দিবে। এই জিনিসগুলো আপনারা চেক করবেন। স্পেসিংটা হচ্ছে মাল্টিপল আর্টবোর্ড যদি থাকে, তো একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝখানে যে গ্যাপটা, সেই জায়গাটা এখানে 20 পয়েন্ট দেওয়া আছে, আপনি চাইলে এটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। কলামস দেওয়া আছে 2টা, 4টার জন্য 2টা কলাম দেওয়া আছে, 4টার জন্য যদি 3টা কলাম করে দেই, তাহলে কি হবে, এক কলামে 3টা আসবে, পরেরটা নিচে চলে আসবে। আগে 2টা দিয়ে দেখি কিরকম হয়। 4টা আর্টবোর্ড চলে আসছে, যেগুলোর মাঝখানে গ্যাপ ছিল 20 পয়েন্ট। আর্টবোর্ডের একটা প্যালেট পাওয়া যায়, সেই প্যালেটটা যদি না থাকে, সেটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারি, উইন্ডো থেকে আর্টবোর্ডস, এরকম একটা জিনিস পাওয়া যাবে। সবাই দেখতে পাচ্ছেন এটা? এটা হচ্ছে, যখন এটাতে ক্লিক করতেছি, 1 নাম্বার আর্টবোর্ডটা কিন্তু সিলেক্টেড, তাই না? 2 নাম্বারে যদি ক্লিক করি, 2 নাম্বারটা এখন সিলেক্টেড, এটা 3 নাম্বার সিলেক্ট হচ্ছে, 4 নাম্বার সিলেক্ট হচ্ছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? চাইলে কি করতে পারি, একটা আর্টবোর্ড ডিলিটও করে ফেলতে পারবো এখান থেকে, চাইলে নতুন একটা আর্টবোর্ড অ্যাডও করতে পারবো। বুঝা যাচ্ছে? চাইলে কি করতে পারবো, এখান থেকে ক্লিক করে আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করতে পারবো, যেগুলো দরকার হয় না খুব বেশি, একটু দেখে নিয়েন আপনারা চেক করে। তো মাল্টিপলের ক্ষেত্রে যে ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু চলে আসতেছে, চাইলে এখান থেকে অর্ডারিং চেঞ্জ করা যায়। দেখেন, 2টা আমি নিচে নামাই দিব, 3 উপরে উঠে গেছে, 2 নিচে চলে আসছে, এগুলো চেঞ্জ করা যায় ফটোশপের লেয়ারের মতো। তো এই জিনিসগুলো এখান থেকে করা সম্ভব। শিওর। সবাই একটু দেখেন, কাজ বন্ধ করে। 3.2টা একটু স্কিপ করতেছি, কি টাইপের কাজ করা যায় এটা দিয়ে সেটা পরে বলবো। 3.3 যেটা আছে, রিসেটিং
অ্যান্ড সেভিং ইউর ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস নিয়ে কথা বলবো এখন। ওয়ার্কস্পেসটা বুঝবেন না, বা বুঝবেন না বলতে এখন বুঝবেন ঠিকই, কিন্তু এখন হয়তো কাজে লাগাতে পারবেন না। 2-4টা ক্লাস গেলে হয়তো এই জিনিসটা বুঝে যাবেন। একটু দেখেন, সবাই কাজ বন্ধ করে। এখানে কিছু ওয়ার্কস্পেস মূলত এই জায়গাটাতে থাকে, এসেনশিয়ালস নামে আমরা দেখতে পাচ্ছি। ডিফল্ট ভাবে বা ইনিশিয়ালি এসেনশিয়ালসই থাকে। এখানে আরো কিছু কি বলে, আরো কিছু টাইপ দেয়া আছে। টাইপটা এরকম যে কাজের ক্ষেত্র অনুযায়ী কিছু টাইপ তৈরি করে দেয়া আছে এখানে। আপনি কোন টাইপের কাজ করতে চাচ্ছেন ইলাস্ট্রেটর ডিফল্ট ভাবে তার জন্য কিছু এনভায়রনমেন্ট তৈরি করে দিয়ে রাখছে। যেমন পেইন্টিং এ যদি আমি যাই, দেখেন আশেপাশে এনভায়রনমেন্টগুলো, এই প্যালেটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে কিসের উপর কি করে কনসিডার করে? সেটা হচ্ছে যে পেইন্টিং করার জন্য যে টাইপের জিনিসপত্রগুলো লাগে সেগুলোর কিছু কিছু জিনিস কিন্তু তারা দিয়ে রাখতেছে। এই জিনিসগুলোই সাধারণত ব্রাশ ট্রাশের দরকার হয়, কালার টালার, এখানে কালার গাইডের দরকার হয়। এই জিনিসগুলো পেইন্টিং এর জন্য দিয়ে রাখা হয়েছে। অন্য একটাতে যদি যাই, টাইপোগ্রাফিতে যদি যাই, টাইপোগ্রাফির জন্য কি করতেছে, ক্যারেক্টার প্যারাগ্রাফ প্যালেটটা এখানে নিয়ে চলে আসছে, যেটা খুবই দরকার টাইপোগ্রাফির জন্য। তো তারা দিয়ে রাখছে, এরকম না যে তারা যেরকম দিয়ে রাখছে সেরকমই করতে হবে। এখানে তারা অনেকগুলো দিয়ে রাখছে, 7-8টা দিয়ে রাখছে। ওয়েবের জন্য একরকম, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম দিয়ে রাখছে। কিন্তু এরকম না যে আপনি ওয়েব নিয়ে কাজ করতেছেন তার মানে এই জিনিসগুলো যা দেয়া আছে সেইগুলো নিয়েই কাজ করবেন। আপনি চাইলে আপনার নিজের মতো করে এই ওয়ার্কস্পেসটা সাজায় নিতে পারেন। সেটাই আসলে এখন বলতে চাচ্ছিলাম, যে আপনি হয়তো ওয়েব নিয়ে কাজ করেন, কিন্তু আপনি হয়তো 2-3টা ক্লাসের পর দেখবেন যে 2-একটা টুলস বা 2-একটা প্যালেটস নিয়ে কাজ করতে আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, খুব কমফোর্টেবল সেইগুলোর সাথে। আপনি সেইগুলো দিয়ে একটা ডিজাইন কিন্তু অনেকভাবে করা সম্ভব। অনেকগুলো টুলস দিয়ে বা অনেকগুলো প্যালেটস দিয়ে বিভিন্নভাবে একটা ডিজাইন, সেম ডিজাইন করা সম্ভব। আপনি হয়তো এক টাইপে অভ্যস্ত হয়ে যাবেন, ওই টাইপের জিনিসগুলো হয়তো আপনি বেশি ইউজ করবেন। তখন দেখা যাবে যে ওই জিনিসগুলোই বেশি লাগতেছে আপনার। তো বারবার যে ভিতর থেকে আনার থেকে এই জায়গায় সাজায় রাখলেন, প্যালেট যে বারটা আছে এখানে এনে যদি আপনার যে ম্যাক্সিমাম সময় যে জিনিসগুলো লাগতেছে সেগুলো যদি এখানে এনে সাজায় রাখেন, আপনার কাজটা ফাস্টার হবে এবং হাতের কাছে সবকিছু পেয়ে যাবেন। এই জিনিসটা ম্যানেজ করার জন্য আসলে ওয়ার্কস্পেসটা দরকার হয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে, ওয়ার্কস্পেস থেকে নিজের নামে যদি বা নিজে থেকে যদি কোনো কিছু তৈরি করতে চান, একটা নিউ ওয়ার্কস্পেস অপশনে যেতে হবে। এখানে যে আপনার নিজের নামে বা যে কোনো নামে, নাম বলতেছি বারবার, ব্যাচ 15 আমি আপাতত দিয়ে রাখতেছি। এই নামে আমি একটা ওয়ার্কস্পেস তৈরি করে ফেললাম, যেটা এখন কিন্তু এখানে শো করতেছে। আমি বলতেছে ব্যাচ 15। ব্যাচ 15 এর আগে কোনটাতে ছিলাম মনে আছে কি আপনাদের? ওয়েবে ছিলাম পিছনে ভাইয়া, ঘুমবে, ঠিক আছে। ব্যাচ 15 থাকার আগে আমি ছিলাম হচ্ছে ওয়েবে। তো ওয়েবে যে সেটিংসটা ছিল সেই সেটিংসটা নিয়েই ব্যাচ 15টা সেভ হয়ে গেছে। এখানে অটো সেভ হয়ে যাবে। ওয়েবে যে সেটিংস ছিল সেটা নিয়েই ব্যাচ 15 সেভ হয়ে গেছে। কারণ আমি চাইলে এই এনভায়রনমেন্ট কাস্টমাইজ করে ফেলতে পারবো ডকিং সিস্টেমটা ইউজ করে। এই যে এই ব্যাপারগুলো দেখেন, আমি চাইলে এগুলা খুলে ফেলতে পারি, আবার চাইলে অ্যাড করতে পারি। এই ব্যাপারটাকে বলা হয় ডকিং সিস্টেম। চাইলে সব আমি খুলে ফেলতে পারি, এই দিক থেকেও খুলে ফেলতে পারি, সব কিছু খুলে ফেলতে পারি। আবার কি করতে পারি, অ্যাড করে ফেলতে পারি। এই যে অ্যাড করতেছি, অ্যাডটা কিন্তু এখানে রেখে দিলাম, অ্যাড কিন্তু হয় না এখানে। আসলে অ্যাড করার জন্য কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। দেখেন আমি যখন বাম দিকে বেশি চাপ দিলাম, একটা ব্লু কালারের লাইন চলে আসতেছে, তাই না? এই সময়টা যদি ছেড়ে দেই, এখন কিন্তু সে অ্যাডজাস্ট করে নিছে। এটার ক্ষেত্রেও সেম, ডান দিকে দিলাম, এখানে কিন্তু অ্যাডজাস্ট হলো না, কিন্তু যখন আমি একটু পুশ করতেছি এদিকে, আর একটু দেয়া লাগবে, দেখেন একটা ব্লু কালারের লাইন চলে আসবে। তখন যদি ছেড়ে দেই, তখন এটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলছে। সেম ওয়েতে এইগুলো, এটার নিচে দিব, তো এখানে নিচ থেকে একটা লাইন চলে আসতেছে নিচে। আর আমি চাইলে কোনো কিছু নতুন কিছু অ্যাডও করতে পারি। যেমন আমি এখান থেকে যদি অ্যালাইনটা নিয়ে আসি, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, এটার উপরে অ্যাড করব, সবার উপরে রাখতে চাচ্ছি, এখানে দিয়ে দিলাম, অ্যালাইনটা উপরে চলে আসলো, এটা নিচে চলে গেল। এখন আমি চাচ্ছি এটা ফেলে দিব, এটা আমি ফেলে দিলাম, আমার এটা দরকার না, এটা আমি ফেলে দিলাম। বোঝা যাচ্ছে? আমি চাচ্ছি এটা এখানে রাখবো, রেখে দিলাম।
যে কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু এখন মানে আমি সেভ করি নাই, জাস্ট চেঞ্জগুলো করলাম। চেঞ্জ কিন্তু অলরেডি ব্যাচ 15-এ সেভ হয়ে গেছে। কারণ ইলাস্ট্রেটর বন্ধ করে দিয়ে আমি যদি আবার চালু করি, আমি দেখবো ব্যাচ 15 পাচ্ছি এবং ব্যাচ 15-এ যা কিছু এই অবস্থায় মানে এখন যা আছে এই এনভায়রনমেন্টে আমি পেয়ে যাবো আবার। বুঝা যাচ্ছে? আর চাইলে কি করতে পারবো, এই যে চেঞ্জগুলো করলাম, চেঞ্জগুলো যে করে ফেলছি আমি, চাইলে রিসেট করা সম্ভব। এটাকে রিসেট করে আবার আগের অবস্থায় চলে যাওয়া সম্ভব। রিসেট ব্যাচ 15 দিলে কি করে দেখেন, একদম ইনিশিয়ালি ব্যাচ 15 সেভ করার সময় যে পজিশনে ছিল সেরকম কিন্তু হয়ে গেছে। এখানে মূলত দুইটা তিনটা জিনিসই থাকে, যেমন নতুন একটা ওয়ার্কস্পেস তৈরি করা, রিসেট করা আর ডিলিট করে দেয়া। আমি যে ওয়ার্কস্পেসটা তৈরি করলাম এটা যদি ডিলিট করতে চাই তাহলে ম্যানেজে যেতে হবে, ম্যানেজ ওয়ার্কস্পেস। ম্যানেজ করার পরে ব্যাচ 15টা যদি সিলেক্ট করে দেই, এখান থেকে ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট করে ফেলা সম্ভব। এখন আর দেখেন এটার মধ্যে ব্যাচ 15-এর কোনো চিহ্ন নাই। এটা ছিল আসলে ওয়ার্কস্পেসের। সবাই খেয়াল করতে হবে বোর্ডে। এখানে একটা টুল দেখা যাচ্ছে, ইরেজার নাম বলতেছে যদিও ভুল। আমি একটা রেক্টেঙ্গেল শেপের উপরে আছি এখানে, তাই না? তো এখানে যদি আমি টুলসের দুই টাইপের টুলস দেখতে পাবেন এখানে। একটা দেখেন যেটাতে কোনো চিহ্ন টিহ্ন নাই, সিম্পলি একটা টুলসের ছবি দেয়া আছে। আরেকটার মধ্যে কি থাকে, যে ডান দিকের নিচের দিকে কোনায় একটা করে ছোট্ট অ্যারো থাকে। ভাইয়া একটু দেখেন, ছোট্ট একটা অ্যারো থাকে। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যেটাতে কোনো অ্যারো নাই সেটা একটা সিঙ্গেল টুল, আর যেটাতে অ্যারো আছে বুঝতে হবে এর মধ্যে মাল্টিপল টুলস আছে। কিভাবে বুঝবো? একটা রাইট বাটন ক্লিক করলেই সেটা দেখায় দিবে যে এর মধ্যে কি কি টুলস আছে। আপাতত আমি শেপটা দেখতে চাচ্ছিলাম। শেপ বলতেছি এজন্য যে শেপটা বিভিন্ন টাইপের, এখানে শেপ টুল বলা হচ্ছে না, ওভারঅল এটাকে শেপ টুল বলা হচ্ছে। কিন্তু রাইট বাটন যখন ক্লিক করব প্রত্যেকটা টুলের আলাদা আলাদা নাম, শেপ টুল কোথাও নাম দেয়া নাই, তাই না? কিন্তু সবগুলাই তো এক একটা শেপ, তার জন্য ওভারঅল এটাকে বলা হচ্ছে শেপ টুল। এক একটা টুল এক এক রকম। তো এখানে আমি বেশ কয়েকটা টুল পেয়ে যাচ্ছি। আমি সুবিধার জন্য কি করব, ডান দিকে দেখেন একটা বর্ডার আছে, তাই না? এই জায়গাটা যদি একটা সিঙ্গেল ক্লিক করি, এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে সেপারেট হয়ে যাচ্ছে। এখানেও থাকতেছে কিন্তু এই জিনিসটা সেপারেশন তৈরি হচ্ছে, এখান থেকে আলাদা করে বের করে আনা যাচ্ছে। এটা আমার সুবিধার জন্য আমি আনলাম। কীরকম সুবিধা, যদি এখানে থাকে অ্যাট এ টাইম আমি রেক্ট্যাঙ্গেলও পাচ্ছি, ইলিপসও পাচ্ছি, পলিগনও পাচ্ছি, স্টারও পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি যাই, এখন আমার ইলিপস দরকার হলে এখান থেকে রাইট ক্লিক করে ভিতরে যেতে হবে, তারপর ইলিপসে আসতে হবে। ঠিক বলতেছি না? কিন্তু এখানে যদি বের করা থাকে ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো, এই জন্য আমি বের করে নিয়ে আসলাম। বের করার নিয়মটা আরেকবার দেখেন, রাইট বাটন ক্লিক করতেছি, এই ড্রপডাউনটা চলে আসতেছে, একবারে ডান দিকের কোনায় একটা বর্ডার আছে, জাস্ট যে কোনো এখানে সেই বরাবর ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে এটা চলে আসবে, একটা কোনায় টেনে রেখে দিলাম, এটা যেখানে ইচ্ছা নেওয়া যাবে, কোনায় আমি রেখে দিচ্ছি। এখন আমি শেপ তৈরি করব, খুব ইজি। এখান থেকে আমরা 5টা টুল দেখব, স্টার পর্যন্ত, ফ্লেয়ারটা দেখার দরকার নাই। 5টা দেখব। তো 5টাতে এসে প্রথমে আমি ইনিশিয়ালি 5টা টুলই বানাবো, 5টা টুল দিয়ে শেপ তৈরি করব 2টা ওয়েতে। প্রত্যেকটা টুল দিয়ে আমি শেপ তৈরি করব 2টা ওয়েতে, সেটা একটু দেখবেন। একটার জন্য মনে রাখলে সবগুলোর জন্যই মনে রাখা সম্ভব। একটু নজর দেন, খালি একটু যদি ফলো করেন সবাই তৈরি করতে পারবেন। প্রথম নিয়মটা হচ্ছে ড্র্যাগ করে। ড্র্যাগ করা কি আমরা বুঝি? ড্র্যাগ করা হচ্ছে মাউসের লেফট ক্লিক চেপে টান দেয়া, সোজা বাংলা ভাষায় লেফট ক্লিকটা চেপে ধরে টান দিলেই সেটাকে ড্র্যাগ করা বলে। আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছেড়ে দিলাম, একটা শেপের বাউন্ডারি কিন্তু দেখাচ্ছে, তাই না? কিন্তু ভিতরে কোনো কালার দেখাচ্ছে না। আমি আপাতত কালারটা দিয়ে দিচ্ছি। কালার কিভাবে দেওয়া যায় সেটা আমি একটু পরে বলবো। ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে ফেললাম যেটা কিনা একটু রেক্ট্যাঙ্গুলার দেখাচ্ছে। আরেকভাবে শেপটা, সেম শেপটা আরেকভাবে তৈরি করা যেতে পারে। এই টুলটাতে যাব, অবশ্যই যেই শেপটা তৈরি করতে চাচ্ছি সেই টুলটা সিলেক্ট নিতে হবে, এখান থেকে নিয়ে এসে এবার আর ড্র্যাগ করব না, সিঙ্গেল একটা লেফট ক্লিক করে দিব। লেফট ক্লিক,
এখান থেকে একটা পপআপ দেখাচ্ছে, পপআপের মাধ্যমে আমি ম্যানুয়ালি একটা শেপ তৈরি করতে পারবো। নির্দিষ্ট কোনো সাইজের যদি আমার কোনো শেপ দরকার হয়, সাপোজ 500x300, 600x300 আমার একটা শেপ দরকার, অনেক সময় দরকার হয় না এরকম নির্দিষ্ট সাইজে, সেক্ষেত্রে আমি কি ড্র্যাগ করে সুবিধা করতে পারবো? সময় লাগবে কিন্তু অ্যাকচুয়াল শেপটা নিয়ে আসতে। এখান থেকে আমি যদি 600x300 একটা শেপ দিয়ে দেই, একদম সেম সাইজের কিন্তু একটা শেপ আমাকে তৈরি করে দিবে সে, অনায়াসেই তৈরি হয়ে যাচ্ছে, কোনো চিন্তা করতে হচ্ছে না। তো ড্র্যাগ করে তৈরি করতে গেলে কিন্তু একটু ঝামেলা হতো, যদিও নিচ থেকে দেখাচ্ছে যে আমার উইডথ কত আসতেছে, হাইট কত আসতেছে, দেখা যাচ্ছে নিচে একটা বক্সে দেখাচ্ছে না, এখানে পয়েন্ট চলে আসতেছে, পয়েন্ট থেকে আসলে পূর্ণ সংখ্যায় যেতে একটু টাফ হয়ে যাবে মিলানো ব্যাপারটা। সেক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো সাইজের দরকার হয়, সেক্ষেত্রে কি করতে পারবো, উইডথ আর হাইটটা যদি দিয়ে দেই, ইজিলি আমি এই শেপটা পেয়ে যাব, কোনো স্পেসিফিক যদি শেপ দরকার হয়। দুইটা ওয়ে ক্লিয়ার না? ড্র্যাগ করে আর রেক্টেঙ্গেল তৈরি করতে পারা যাবে না সবাই? রাউন্ডেড রেক্টেঙ্গেলটা দেখবো, বানানোর প্রক্রিয়া সেম, শুধু শেপটা আলাদা হবে। তাও তৈরি করে দেখাচ্ছি, ড্র্যাগ করে তৈরি করতেছি। রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে কি, রেক্টেঙ্গেল কিন্তু যে কর্নারগুলো আছে সেগুলোতে একটু এজ থাকবে না, সেগুলো রাউন্ডেড হয়ে যাবে, আবার রেডিয়াস তৈরি হবে। এই যে দেখেন কোণাগুলা কিন্তু এখানে রাউন্ডেড, এটাই পার্থক্য রেক্টেঙ্গেলের সাথে রাউন্ডেড রেক্টেঙ্গেলের। এখন যদি অন্য ওয়েটাতে তৈরি করতে চাই, একটা সিঙ্গেল ক্লিক করি, লেফট ক্লিক, এখানে কি করতেছে, উইডথ দেয়া লাগতেছে, হাইট দেয়া লাগতেছে, এবং এক্সট্রা আরেকটা অপশন আসতেছে, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াসটা মানে বোঝানো হচ্ছে যে এই কর্নারটা আসলে কতটুকু রাউন্ডেড হবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। এটাও অনেক সময় দরকার হয়, স্পেসিফিক একটা কর্নার রেডিয়াসের দরকার হয়, তখন আমরা ইজিলি এখান থেকে তৈরি করে নিতে পারবো। সেম শেপটাই যদি রাখি, রেডিয়াসটা 30, এটাতে 50 ছিল, তার জন্য একটু বেশি, এখানে 30, রাউন্ডেডটা বা রেডিয়াসটা কিন্তু এখানে কমে গেছে। দুইটা ওয়েতে এখানেও তৈরি করা সম্ভব, পারা যাবে না? ইলিপসটাও দেখাই দেই। ইলিপস দিয়ে কি করতেছি, এরকম করে একটা সার্কেল, যদিও হয় নাই, একটু চ্যাপ্টা হয়ে গেছে তাই না, আর ড্র্যাগ করে তৈরি করা গেল, আর সিঙ্গেল একটা ক্লিক করে এখান থেকেও যে কোনো ভ্যালু দিয়ে, উইথ হাইটের ভ্যালু দিয়ে তৈরি করতে পারবো। 200x300 দিলাম, একটু লম্বাটে একটা শেপ তৈরি হয়ে গেছে ডিমের মতো। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে পলিগন। পলিগন মানে কি বলতে পারেন কেউ? পঞ্চভুজ, ষষ্ঠভুজ, কালকে একজন আমাকে বললেন যে বহুভুজ, আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আচ্ছা, এখানে পলিগন মানে কি, এখানে পঞ্চভুজ যদি হয় তাহলে এখানে তো আসলে 5টা মাথা নাই, 6টা মাথা, তাই না? বহুভুজ আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এখান থেকে মাল্টিপল ভুজ আমরা করতে পারবো। এখানে ড্র্যাগ করে 6টা মাথার একটা ভুজ বের হয়ে গেছে, মানে ষড়ভুজ যেটাকে বলা হয়। চাইলে আমি কি করতে পারি, যখন আমার মাথা কম দরকার বা বেশি দরকার, চাইলে কি করতে পারি, একটা সিঙ্গেল ক্লিক করে পপআপটা নিয়ে আসতে পারি। এখানে অপশনটা একটু ভিন্ন, বলতেছে রেডিয়াস, রেডিয়াসটা কত হবে সেটা বলে দিব। সাইডস, সাইডস মানে হচ্ছে এই মাথাগুলা, তো কয়টা সাইড হবে সেটা যদি বলে দেই ইজিলি। এখন যদি আমি একটা পঞ্চভুজি বানাতে চাই, সাইড দিব 5, আর এখান থেকে রেডিয়াসটা দিব আমার ইচ্ছা মতো। রেডিয়াসটা কোনটা, রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ মানে হচ্ছে পলিগনটার একটা সেন্টার থাকবে, সেই সেন্টার থেকে এই যে সাইডগুলোর যে দূরত্ব, এগুলোকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তো সেই ব্যাসার্ধটা কত হবে বা রেডিয়াসটা কত হবে সেটা এখান থেকে বলে দিতে হবে। 150 যদি দেই, দেখেন এই সাইজের একটা পলিগন, মানে 5 মাথার একটা এরকম শেপ তৈরি হয়ে গেছে। চাইলে আমরা ওটা 5, 6, 7, 8, 10, 12 যেটা লাগে সেটা আমরা দিতে পারবো। এটাও কি খুব কঠিন? লাস্ট যেটা স্টার, স্টারটা আমি ড্র্যাগ করে তৈরি করতে পারতেছি ঠিক আগের মতোই, আর যখন পপআপ থেকে নিব একটা সিঙ্গেল ক্লিক করে, এখানে রেডিয়াস বলতেছে 2টা, একটু কনফিউজিং তাই না, যে 2টা রেডিয়াস কিসের, 2টা রেডিয়াস, আর পয়েন্টসটা কি ক্লিয়ার? পয়েন্টস মানে হচ্ছে পলিগনের যেটা সাইডস, এটা সেটা হচ্ছে পয়েন্টস। রেডিয়াস 2টা হচ্ছে এজন্য যে এখানে যদি একটা সেন্টার কল্পনা করেন, এখান থেকে বুঝাই, এটা যদি এখানে কোন জায়গায় একটা সেন্টার থাকে, দেখেন একটা বাইরের দিকে মাথা একটা আছে, একটা ভিতরের দিকে মাথা আছে, তাই না? রেডিয়াস 1 হচ্ছে এই বড়টা, রেডিয়াস 2 হচ্ছে এই ছোটটা।
ক্লিয়ার? এখন যদি আমি আবার তৈরি করতে চাই, একটা রেডিয়াস দিব এখানে 250, রেডিয়াস 2 দিব 150, 0.6 মানে 6 মাথার একটা স্টার হবে। পাওয়া গেছে না? সেন্টার থেকে বাইরের মাথার দূরত্ব হচ্ছে 250 আর ভিতরের মাথার দূরত্ব হচ্ছে 150, আর পয়েন্টস হচ্ছে 6টা। সব কিছু একদম ঠিক আছে। এখানে কারো কনফিউশন থাকলে একটু মেপে দেখতে পারেন এখানে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা এখন করবেন। এই 5টা টুল দেখলাম, 5টা টুল দিয়ে 2টা ওয়েতে 10 বার এই জিনিসগুলো তৈরি করবেন। দেখবো, সবাই একটু দেখেন। একটা শেপ তৈরি করলাম। একটা জিনিস খেয়াল করছিলেন কিনা একটু দেখে নেন আগে। একটা জিনিস খেয়াল করছিলেন কিনা, আমি যখনই একটা শেপ তৈরি করতেছিলাম, শেপ তৈরি করার শেষেই একটা টুলে চলে যাচ্ছিলাম, এই টুলটাতে চলে যাচ্ছিলাম। এই টুলটাকে বলা হয় ইলাস্ট্রেটরের ডিফল্ট টুল। এই টুলটাতে আমরা যে কোনো কাজ করি না কেন, কাজ শেষে এই টুলটাতে চলে যাব। আপাতত এভাবেই যাব। এটার একটা শর্টকাটও আছে, ভি। কিবোর্ড থেকে যদি আমরা ভি চাপি, সরাসরি এই টুলটাতে সিলেকশন নিয়ে নেয়। যে কোনো কাজ শেষে যদি আমরা সিলেকশন টুলে যাই, যারা কাজ করতেছেন একটু দেখেন এদিকে, এই টুলটাতে যদি চলে যাই কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। যেমন এই টুলটাতে আমি আছি, একটা শেপ তৈরি করলাম, এই শেপটাতে আমি এই শেপটাকে আমি মুভ করতে চাচ্ছি। তো মুভ করতে গেলাম, দেখলাম আরেকটা শেপ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য কি করব, একটা শেপ তৈরি করা শেষে বা আমার শেপ তৈরি করা যখন শেষ হয়ে যাবে তখন ইনস্ট্যান্টলি আমি এই টুলটাতে চলে আসব। এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটাতে আমি চলে যাব। এটা দিয়ে আমি কি করতে পারবো, ইচ্ছা মতো মুভ করে ফেলতে পারবো। যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে দিতে পারবো। এখন যেটা হচ্ছে যে ডিলিট করার যে ব্যাপারটা বা রিমুভ করার যে ব্যাপারটা, সেটা অনেকের ক্ষেত্রে হয়তো প্রবলেম হচ্ছে যে রিমুভ করতে পারতেছেন না। রিমুভ করার বেশ কয়েকটা ওয়ে আছে। আমরা সিলেক্ট করতে হবে। রিমুভ করার আগে শর্ত হচ্ছে সেটা সিলেকশনে থাকতে হবে। সিলেকশনে থাকার পরে যদি কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপি, ডিলিট করা সম্ভব। তারপরে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট চাপি, ডিলিট চাপলেও ডিলিট করা সম্ভব। আর একটা ওয়েতে ডিলিট করা যায়, এটা ম্যানুয়ালি, সেটা হচ্ছে এডিট মেনু থেকে ক্লিয়ার। ক্লিয়ার করে দিলে ডিলিট হয়ে যাবে। যে কোনো একটা মনে রাখবেন, ডিলিট করার জন্য সব কিছু মনে রাখার দরকার নাই। শর্টকাট যে কোনো ব্যাকস্পেস অথবা ডিলিট যে কোনো একটা মনে রাখবেন। এডিট থেকে ডিলিট করাটা ঝামেলা হবে, তাই না? সময় বেশি লাগবে। যে কোনো একটা চেপে ডিলিট করার প্রসেসটা মাথায় রেখে দিবেন, তাহলেই কাজ করতে সুবিধা হবে। এটা ছিল একটা ব্যাপার। এখন আমরা একটু কালার নিয়ে দেখব যে কিভাবে কালার অ্যাপ্লাই করা যেতে পারে শেপগুলোতে। যারা কাজ করতেছেন একটু থামতে হবে। কালারের বিষয় যদি জানতে চাই, দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যে ইলাস্ট্রেটরে কোনো শেপে কালার দুইটা জায়গায় দেয়া যেতে পারে। দুইটা পজিশন আছে কালার দেওয়ার মতো। একটা জায়গাকে বলা হয় ফিল। ফিল মানে আমরা বুঝি যে মাঝখানে যেটা ফিল করে থাকে। ব্ল্যাক কালারটা যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিল কালার। একটা শেপের ফিল কালার হচ্ছে এই মাঝখানেরটা। আর অন্য যে বর্ডারটা আছে, বর্ডার এক্সট্রা আরেকটা আলাদা করে কালার দেওয়া যায়, যেটাকে ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় স্ট্রোক। স্ট্রোকটা কিভাবে কাজ করে, এই দুইটা জিনিস এখান থেকে আমরা ফলো করতে পারবো যে কোথায় কোন কালারটা আছে, এই জায়গাটা থেকে দেখতে পাবো। এখন এটা হচ্ছে ফিল কালার। ফিল কালারের জায়গা হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্ট্রোক কালারের জায়গা। এখান থেকেই কোনো একটা শেপ সিলেকশন নিয়ে বলে দেওয়া সম্ভব যে কোথায় কোন কালারটা দেয়া আছে। তো এই জায়গাটাতে আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে ফিল কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। ডাবল ক্লিক যদি করি এই কালার পিকারটা চলে আসে। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিতে পারি। কালার এখান থেকে চেঞ্জ করা সম্ভব। ফিল কালার চেঞ্জ করার জন্য কি করতেছি, ডাবল ক্লিক করতেছি, এখান থেকে কালার অন্যখান থেকে অ্যাপ্লাই করা যায়। এই জায়গাটা আগে বোঝার চেষ্টা করতেছি আমরা। তো এখান থেকে কি করতে পারি, ডাবল ক্লিক যদি করে ফেলি
কালার চেঞ্জ করা সম্ভব। এখান থেকে আমি স্পেকট্রাম চেঞ্জ করে কালার বিভিন্ন বিভিন্ন কালারেও যেতে পারি। এটা ছিল ফিল কালারের ব্যাপারটা। স্ট্রোক যদি চেঞ্জ করতে চাই, স্ট্রোকটা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে এটা উপরে চলে আসে। এখানেও যদি ডাবল ক্লিক করি, এখান থেকেও স্ট্রোকটা দেওয়া সম্ভব। যে কোনো একটা কালার দিয়ে দিলাম, দেখেন অনেক চিকন হয়ে আসতেছে, বোঝা যাচ্ছে না তেমন একটা। জুম করলে একটু দেখা যাবে। তারপরে যদি আমি স্ট্রোকটা একটু ওয়েটটা বাড়াই দিই, এখন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না, যে স্ট্রোকে একটা কালার আছে। স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা পরে। তো আপাতত কালারটা বোঝার চেষ্টা করব, যে স্ট্রোকে একটা কালার দেওয়া যাচ্ছে আলাদা করে, ফিলে একটা আলাদা করে কালার দেওয়া যাচ্ছে। এই দুইটা জিনিস কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এই জায়গাটাতে সোয়াপিং এর একটা অপশন আছে, ডান দিকে উপরের দিকে কোনায় একটা দেখেন বাটনের মতো দেয়া আছে। এই জায়গাটা যদি আমি কোনো শেপ সিলেক্ট করে যদি এই জায়গাটাতে ক্লিক করি, সে সোয়াপ করে ফেলবে, মানে স্ট্রোকে যে কালারটা ছিল সেটা ফিলে নিয়ে যাবে, ফিলেরটা স্ট্রোকে নিয়ে আসবে। দেখেন কি করে, এখানে এখানে চেঞ্জ করে ফেলছে না, এখানেও চেঞ্জটা কিন্তু চলে আসছে। সে কি করলো, স্ট্রোকেরটা ফিলে দিয়ে দিল, ফিলেরটা স্ট্রোকে নিয়ে আসলো। আর নিচের দিকে আরেকটা আছে, এখানে বলা হচ্ছে ডিফল্ট, যেটা বলা হয় ইলাস্ট্রেটরের একটা ডিফল্ট কালার আছে শেপের জন্য, সেটা হচ্ছে ফিল হোয়াইট আর স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক। তো এখানে যদি ক্লিক করে দেই, এই ডিফল্ট ফর্মটা চলে আসবে যে কোনো শেপের মধ্যে। এখানে হোয়াইট আছে, আমি হোয়াইটের মধ্যে রাখছি, তার জন্য বোঝা যাচ্ছে না। দেখেন ফিলটা হোয়াইট, স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক। এই ফরম্যাটে সবসময় চলে আসবে যেখানে থাকুক না কেন। আর কালার অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, কালার অনেক জায়গা থেকে অ্যাপ্লাই করা সম্ভব। তো এই জায়গায় একটা জিনিস দেখেন, আমি যদি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে যদি অ্যাপ্লাই করতে চাই কি করে, এখন স্ট্রোকটা উপরে উঠে আসে, এটা কি বুঝতে পারতেছেন? স্ট্রোকটা উপরে দেখা যাচ্ছে, আমি কালার অ্যাপ্লাই করতেছি এখান থেকে, সে কিন্তু স্ট্রোকে অ্যাপ্লাই করতেছে কালারটা, তাই না? আমি যদি এখান থেকে ফিলটা উপরে তুলে দেই, এখন কি করতেছে, সে ফিলে অ্যাপ্লাই করতেছে। বিষয়টা কি বোঝা গেছে? এই ব্যাপারটা আমি কিবোর্ড থেকেও করতে পারি। এই যে উপর নিচে ওঠানামা করার ব্যাপারটা, এটা কিবোর্ড থেকে করতে পারি। কিবোর্ড থেকে যদি এক্স চাপি, দেখেন এই জায়গাটা চেঞ্জ করে, যেটা নিচে থাকবে সেটা উপরে চলে আসতেছে। আমি শুধু এক্স একবার করে প্রেস করতেছি, সে এই কাজটা করতেছে। ফিলটা উপরে নিচে থাকলে সেটা উপরে আসতেছে, স্ট্রোক যদি নিচে থাকে সেটা উপরে আসতেছে। আর ডিফল্ট যে কালার ফরম্যাটের কথা বললাম, সেটা আমি কিবোর্ড থেকে আনতে পারি ডি চেপে। ডি চাপলে সে ডিফল্টটা নিয়ে চলে আসবে। এটুকু ক্লিয়ার? কালার শুধু এখান থেকে অ্যাপ্লাই করা যায় এরকম না, এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে, এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে, সোয়াচ থেকে অ্যাপ্লাই করা যেতে পারে, কালার গাইড থেকে অ্যাপ্লাই করা যেতে পারে, অনেক জায়গা থেকে কালার অ্যাপ্লাই করা যেতে পারে। অনেকভাবে কালার অ্যাপ্লাই করা যেতে পারে, আপাতত দুই একটা জানলেই চলবে। এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় এক্স হচ্ছে ফিল আর স্ট্রোক চেঞ্জ করার জন্য, শুধু এক্স শুধু, আর ডিফল্টের জন্য ডি। কিছু ট্রিক্স দেখব, আবার শেপে ফিরে যাব আমরা, সেই শেপগুলো আবার তৈরি করব, কিন্তু একটু ফাস্টার ওয়েতে কীভাবে তৈরি করা যায়, একটু প্রপোর্শনালি কীভাবে তৈরি করা যায়, এই জন্য কিছু ট্রিক্স ইউজ করব। কিবোর্ড থেকে কিছু শর্টকাটস ইউজ করব, যেগুলো ইউজ করা শিখে আমরা এই শেপগুলো হয়তো আরেকটু সুন্দর করে তৈরি করতে পারবো বা ইজিলি তৈরি করতে পারবো। একটা রেক্টেঙ্গেলের জন্যই যদি আমরা ড্র্যাগ করে তৈরি করা শিখছিলাম, তাই না? ড্র্যাগ করতে গেলে একটা প্রবলেম হয়ে যেত, যে উইডথ বেশি হয়ে যাচ্ছে, হাইট কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, একটা প্রবলেম হচ্ছে। আমি একটা স্কোয়ার কিন্তু ইজিলি তৈরি করতে পারছি না। একটা স্কোয়ার তৈরি করার জন্য আমার কোথায় যাওয়া লাগতেছে? ম্যানুয়ালি যাওয়া লাগতেছে। ম্যানুয়ালি যেয়ে আমার সেটাতে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে সেটাতে আমি স্কোয়ার পাচ্ছি, নাহলে ডিরেক্টলি আমি কিন্তু স্কোয়ার তৈরি করতে পারছি না। আর আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটনটা ধরি, শিফট বাটনটা ধরলে সে কি করে, মেজারমেন্টটা এখানে একটু দেখেন, উইথ হাইট সবসময় সমান দেখাচ্ছে, তার মানে এটা অলওয়েজ ছোট বড় যেটাই করি এটা একটু প্রপোর্শনালি ছোট হচ্ছে অথবা বড় হচ্ছে, অলওয়েজ এটা একটা স্কোয়ার শেপ থাকতেছে। কি ইউজ করতেছি কিবোর্ড থেকে? শিফট। শুধুমাত্র শিফট দিলে এই কাজটা করা যাচ্ছে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখেন, সেটা হচ্ছে আমি যেখান থেকে কাজটা শুরু করছি সেই স্টার্টিং পয়েন্টটা কিন্তু আমার ফিক্স থেকে যাচ্ছে, তাই না? এই কোণাটা থেকে শুরু করছিলাম না, এখন দেখেন এই জায়গাটা কিন্তু
ফিক্সড, ওই জায়গাটা নড়তেছে না, বাকি তিনটা পয়েন্ট নড়তেছে প্রপোর্শনালি। পারা যাবে না এটা? আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস দেখেন, শুধু শিফট চেপে যে কাজটা করলাম, শিফটের সাথে আরেকটা জিনিস ধরবো। আরেকটা কি ধরবো সেটা হচ্ছে অল্টার। শিফট আর অল্টার যদি ধরি, সেম কাজটাই হবে, সেম কাজটাই হচ্ছে, কিন্তু এখানে সেন্টারটা আমার ফিক্স থাকতেছে, চারপাশ থেকে ছোট বড় হয়ে যাচ্ছে। এটা অনেক সময় কাজে দেয়। কোন একটা শেপ তৈরি করছেন, আপনি এখন এই জিনিসটা ছোট করবেন, চারপাশ থেকে হয়তো সমানভাবে ছোট করতে হবে, তখন কি করতে হবে, শিফট অল্টার ধরে আমি ছোট করে ফেলবো। দুইটা গেল তাই না? শিফট গেল, শিফট অল্টার। একটাতে স্টার্টিং পয়েন্টটা ফিক্স থাকতেছে আর একটাতে সেন্টারটা ফিক্স থাকতেছে। তারপরে যেটা দেখব, একটা শেপ আমি ড্র্যাগ করে তৈরি করার সময় আমার হঠাৎ মনে হলো যে না, শেপটা তো এইখানে দরকার না, শেপটা আমার ডান দিকে উপরের দিকে কোনায় দরকার। সে সময় আমি কি করতে পারি, ড্র্যাগটা ছেড়ে না দিয়ে, মাউসটা ছেড়ে না দিয়ে যদি স্পেসটা চেপে ধরি, স্পেস চাপলে এই শেপটাকে আমি মুভ করতে পারবো। ইনিশিয়াল পজিশন থেকে আমি এটাকে সরাতে পারবো যেখানে আমার দরকার সেখানে। অবশ্যই একটা শেপ ড্র্যাগ করে তৈরি করার সময় আমার যদি মনে হয় শেপটা এখানে না অন্য কোথাও দরকার, সেই মাউসটা ছেড়ে না দিয়ে, দেখেন আমি এখন মাউসটা ছেড়ে দেই নাই, সেই অবস্থায় যদি আমি স্পেস ধরি তখন আমি এটাকে জাস্ট মাউস নড়ায় এটা আমি বিভিন্ন জায়গায় বা যে কোনো জায়গায় যে জায়গায় আমি চাচ্ছি সেখানে আমি এটা নিয়ে যেতে পারবো। স্পেস চেপে ধরে রেখে ওই সময়টাতেই মুভ করবে, স্পেস ছেড়ে দিলে আর মুভ করবে না। এখানে এসে স্পেস ছেড়ে দিব, এখন আবার ওই আগের কাজটাই করবে, স্কেলিং এর কাজটা করবে। এখানে শিফটের কিছু নাই, এখানে শুধু স্পেস। কয়টা হলো তাহলে? তিনটা, শিফট, শিফট অল্টার, স্পেস। 4 নাম্বারটা দেখেন, একটা শেপ আমি তৈরি করতেছি, স্টার্টিংটা মনে আছে কোথা থেকে স্টার্ট করলাম? এই জায়গাটা থেকে, তাই না? তৈরি করে এসে আমি যদি কিবোর্ড থেকে অল্টারটা চাপি, শুধু অল্টার, কি করে একটু বোঝার চেষ্টা করেন। যখন চেপে ধরতেছি তখন এরকম হচ্ছে, ইনিশিয়ালি এরকম ছিল, বলতে পারেন কি হচ্ছে এখানে আসলে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না, দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, স্টার্টিংটা সেন্টার হয়ে যাচ্ছে, ইনিশিয়াল পজিশনটা, ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল সেটাই সেন্টার হয়ে যাচ্ছে, দেখেন একটু খেয়াল করে, তাই হচ্ছে না? এটা কিভাবে হচ্ছে? অল্টার চেপে হচ্ছে, অল্টার চাপলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই হবে। আর হচ্ছে স্টার, এই জিনিসগুলো হচ্ছে সবগুলোর জন্যই হবে, সবগুলো বলতে এই তিনটার জন্য সাধারণত ইউজ করা হয়। পলিগন আর স্টারের জন্য, পলিগন আর স্টারের জন্য দুইটা নতুন ট্রিক্স দেখব। পলিগন যখন তৈরি করি ড্র্যাগ করে, মাউসটা ছেড়ে দিব না, মাউসটা আমি ছেড়ে দেই নাই, দেখেন মাউসটা এখনো ধরে আছি। এই অবস্থায় যদি আমি কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো এই দুইটা কি যদি ইউজ করি, আপ অ্যারো দিলে কি হয় দেখেন, এর সাইডগুলা ইনক্রিজ করতেছে, বুঝা যাচ্ছে? ডাউন অ্যারো দিচ্ছি, সাইজগুলো ডিক্রিজ করতেছে, মিনিমাম 3টা পর্যন্ত আসবে। এটার কারণটা কেউ জানেন? দুইটা হলে সেটা তো আসলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, তাই না? তার মানে মিনিমাম স্টার পলিগনের জন্য মিনিমাম সাইড থাকতে হবে 3টা। এই কাজটা স্টারেও করা যাবে। স্টার নিয়ে যদি আমি করি, এটা স্টার তৈরি করলাম, এখানে 6টা আছে, আমি আপ অ্যারো দিলে 6 থেকে ইনক্রিজ করবে, আবার ডাউন অ্যারো দিলে ডিক্রিজ করে কম হবে, মিনিমাম 3টা পর্যন্ত। এখানে মূলত কয়টা ট্রিক্স দেখলাম স্টার পলিগনের জন্য? একটা, তাই না? একটা দিয়েই দুইটাতেই কাজ করা যাচ্ছে। স্টারের জন্য এক্সট্রা আরেকটা দেখব, সেটা হচ্ছে একটা স্টার আমি তৈরি করতেছি, স্টার তৈরি করলাম, এই স্টারের যে মাথাগুলো আমরা দেখতেছি, এই মাথাগুলোকে চোখা করা যায় বা চাইলে আরেকটু ভোঁতা করা যায়। সেটা কিভাবে করতে পারবো? কন্ট্রোল চাপবো, শুধু কন্ট্রোল চেপে আমি যদি আবার ড্র্যাগ করি, দেখেন এখন কিন্তু স্টারটা বড় হচ্ছে, কিন্তু ওইভাবে না, সাইজে বড় হচ্ছে না, এর মাথাগুলো বড় হয়ে যাচ্ছে, তাই না? আবার যখন ভিতরের দিকে ড্র্যাগ করব তখন স্টারটা ভোঁতা হয়ে যাচ্ছে। একবারে ভিতরে ঢুকাই দিবেন না এভাবে, জাস্ট এইটুকু নিয়ে একটু চেক করে দেখবেন যে ছোট বড় হচ্ছে কিনা। আবার একদম বেশি বড় করে একবারে যে একদম সুচালো করে ফেলবেন এরকম না, জাস্ট একটু চেক করেন
যে কাজ করতেছে কিনা। কয়টা ট্রিক্স দেখলাম তাহলে এখানে, তো দেখেন সবাই। হ্যাঁ, রেক্টেঙ্গেল আমি তৈরি করতেছি, এই রেক্টেঙ্গেলটাকে রিসাইজ কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা এখন দেখব। একটা জিনিস তৈরি করে ফেললাম, এখন আমার ইনিশিয়ালি মনে হচ্ছে না রেক্টেঙ্গেলটা একটু ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে দেখেন আমি যখন বাইরে ক্লিক করে রাখতেছি রেক্টেঙ্গেল দেখাচ্ছে, যখন সিলেকশনে আসতেছে চারপাশ থেকে কিন্তু কিছু পয়েন্টস চলে আসতেছে, তাই না? এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সটা দিয়ে বেশ কিছু কাজ করা সম্ভব, সেই জিনিসগুলো এখন আমি দেখাবো। প্রথমে যেটা করা সম্ভব, স্কেল করা সম্ভব, যেটা আমি একটু আগে বললাম যে ছোট বা বড় যদি হয়ে যায় বা পরবর্তীতে যদি এই শেপটাকে অন্যভাবে দরকার হয়, যেমন একটু বড় দরকার হয় বা একটু ছোট দরকার হয়, সেই জিনিসটা এখান থেকে করা যেতে পারে। কোনো মেজারমেন্ট দিয়ে না, এমনিতেই ফ্রি স্টাইল করা যেতে পারে। সেটা হচ্ছে দেখেন আমি যদি এই পয়েন্টগুলোতে ধরে টান দেই, বড় করা সম্ভব, তাই না? এদিক থেকেও বড় করা সম্ভব, এবং যদি আমি কোণাটাতে ধরি তখনও বড় করা সম্ভব। দেখেন বড় করা যাচ্ছে, ইচ্ছা মতো করতে পারতেছি। এখানে আরেকটু স্পেসিফিকলি করা যায়, যেটা কিনা একটু আগে আমরা দেখে আসছি। শিফট চেপে যদি আমি এই জিনিসটা স্কেলিং করি, সে এই শেপটাকেই প্রপোর্শনালি বড় করবে। দেখেন আমি যদি স্কেলিং করি, স্কেলিংটা কখন করে, এই জায়গায় আসলে উপর বরাবর আসলে দেখেন দুই দিক থেকে দুইটা অ্যারোর মতো চলে আসে না, এই সময়টাতে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তখন সে স্কেলিংটা করবে অ্যাকচুয়ালি, না অন্য সময় কিন্তু করবে না। কারণ শিফট চেপে যদি আমি স্কেলিং করি দেখেন কি করে, সে প্রপোর্শনালি কিন্তু বড় করতেছে বা ছোট করতেছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস যেটাও শিখে আসছি, শিফট অল্টার। শিফট অল্টার ধরে যদি আমি ছোট বড় করি, সে কি করতেছে, সেন্টারটা ফিক্সড রেখে প্রপোর্শনালি ছোট বড় করতেছে। পারা যাবে না এই দুইটা জিনিস? স্কেলিং এর ব্যাপারটা গেল। এখন দেখেন স্কেলিং করতে হলে এই পয়েন্টগুলোর উপরে মাউস নিয়ে আসলেই সে স্কেলিং এর আইকনটা দেখা দিচ্ছিল, কিন্তু আমি যদি একটু বাইরের দিকে থাকি, উপরে আসবো না, এটা একটু বাইরের দিকে থাকবো, একটু বাইরের দিকে থাকবো, একটা এরকম কার্ভ টাইপের অ্যারো চলে আসতেছে, তাই না? এই সময়টাতে যদি আমি ক্লিক করি, যখন দেখাচ্ছে এরকম, তখন মাউস ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি, কি হচ্ছে, এটা রোটেট করা যাচ্ছে, তাই না? এটা একটা ফ্রি স্টাইল রোটেশন, যেটা এখান থেকে করা যেতে পারে। ইনিশিয়ালি অনেক সময় আমাদের দরকার হয়েছে একটু ঘুরান লাগবে, কত ডিগ্রি সেটা আমাদের দরকার নাই, কিন্তু অনেক সময় দরকার হয়েছে একটু ঘুরান লাগবে, তখন কিন্তু এই টাইপের রোটেশন দিয়ে আমরা ইজিলি কাজটা করে ফেলতে পারি। এই রোটেশনটা আরেকটু স্পেসিফিক করা যেতে পারে, সেটা হচ্ছে যদি আবার ওই সেম কাজটা করি, শিফট চেপে যদি আমি রোটেট করি, তখন রোটেশনটা দেখেন কি করতেছে, 0 থেকে কততে আসতেছে, -45, তারপরে আসতেছে -90, মানে সে কি করতেছে, 45কে ইউনিট হিসেবে ধরে নিছে, সেই হিসাবে সে রোটেট করতেছে। একটু স্পেসিফিক না আগের থেকে একটা ধারণা পাওয়া যাবে যে 45 ডিগ্রি কোনটা, সেটা কিন্তু ইজিলি বের করা যাচ্ছে। যদিও 30 বের করতে পারবো না বা 25 বের করতে পারবো না, কিন্তু 45টা ঠিকই বের করতে পারবো এখান থেকে। এই দুইটা বিষয় বাউন্ডিং বক্স থেকে করা যায়। আর সিসিতে নতুন যে একটা অপশন আসছে এখানে, এই বাউন্ডিং বক্স থেকে যেটা করা যায় সেটা হচ্ছে এই যে ভেতরের দিকে চারটা গোল গোল বলের মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে নতুন একটা কাজ করা যায়, যেটা সিসির আগের ভার্সনগুলোতে ছিল না। এখানে যেটা করা যাচ্ছে, এই জায়গাটা ধরে যদি আমি ভেতরের দিকে টান দেই, অটোমেটিক একটা রেক্টেঙ্গেল থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল বানানো সম্ভব, বা এজগুলোতে রেডিয়াস তৈরি করা সম্ভব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই জিনিসটা সিসির আগের ভার্সনগুলোতে ছিল না, সিসিতে এটা নতুন সংযুক্ত হয়েছে। এখানেও এটা ফ্রি স্টাইল বলা যেতে পারে, কারণ কত পয়েন্ট আপনি রেডিয়াস নিচ্ছেন এখানে দেখা যাচ্ছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট চাইলে কিন্তু ধরেন 50 দরকার, 50টা বের করাটা একটু টাফ, সাথে পয়েন্ট চলে আসে। কিন্তু ইনিশিয়ালি যদি একটা দরকার হয় যে একটু রেডিয়াস তৈরি করা দরকার, কোনো মাপ যোগের দরকার নাই, সেক্ষেত্রে ইজিলি এই কাজটা করা যেতে পারে। অর্থাৎ যে ব্যাপারগুলো দেখালাম সব ফ্রি স্টাইল। হ্যাঁ, নতুন একটা টুল শিখবো, সেই টুলটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য একটা কনসেপ্ট জানা দরকার, যে আমরা যে শেপগুলো নিচ্ছি, শেপগুলো তৈরি হচ্ছে, এগুলো আসলে কি দিয়ে তৈরি হচ্ছে।
একটা লাইন টানছি আমি, আপনাদের টানার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখে নেন যারা কাজ করতেছেন। দেখেন আমি যখন এই লাইনটাতে আসতেছি তখন একটা নাম দেখাচ্ছে আমাকে, তাই না? পড়া যায়, পাথ বলতেছে, তাই না? তার মানে হচ্ছে এই লাইনগুলোকে বলা হচ্ছে ইলাস্ট্রেটরের ভাষায় পাথ। এবং প্রত্যেকটা লাইনের মাথায় দুইটা করে দুইটা পয়েন্ট থাকে। যেহেতু এটা একটা লাইন, তার মানে এই মাথায় দুইটা পয়েন্ট থাকবে। সেই পয়েন্টের একটা নাম আছে ইলাস্ট্রেটরে, এটাকে বলা হয়, দেখা যাচ্ছে, অ্যাঙ্কর। এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে পাথ কোনটাকে বলে আর অ্যাঙ্কর কোনটাকে বলে। দেখেন এই পাশে একটা অ্যাঙ্কর আছে, দেখা যাচ্ছে না? এমনিতে দেখা সম্ভব না, দেখা যায় যদি এখন লেগে আছে জন্য আমি জাস্ট ড্র্যাগ করে হোভারটা দেখাচ্ছি যে নামটা হচ্ছে অ্যাঙ্কর। তো একটা পাথের দুই মাথায় দুইটা অ্যাঙ্কর যেমন থাকবে, একটা অ্যাঙ্কর থেকে ম্যাক্সিমাম দুইটা পাথ বের হতে পারে। একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা কি দেখি, এখন যদি এই জিনিসটা দেখি, চার কোণায় এখানে চারটা অ্যাঙ্কর আছে এবং প্রত্যেকটা অ্যাঙ্কর থেকে, দেখেন এটা অ্যাঙ্কর দেখাচ্ছে না একটা, এই অ্যাঙ্কর থেকে এইদিকে একটা পাথ গেছে, এইদিকে একটা পাথ আসছে, এই অ্যাঙ্কর থেকে এইদিকে একটা পাথ গেছে, এইদিকে একটা পাথ আসছে। তার মানে একটা অ্যাঙ্কর থেকে দুইটা পাথ বের হতে পারতেছে এবং একটা পাথের দুই প্রান্তে দুইটা অ্যাঙ্কর থাকতেছে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে নতুন একটা টুলস দেখব। এই টুলসটা কাজ করবে স্পেসিফিক্যালি একটা শেপ বা একটা অবজেক্টের মধ্যে যে অ্যাঙ্কর বা পাথসগুলো থাকে, এই জিনিসগুলা ইন্ডিভিজুয়ালি কোনো একটা অ্যাঙ্কর সে ধরতে পারবে বা ইন্ডিভিজুয়ালি কোনো একটা পাথকে ধরতে পারবে, বা চার পাঁচটা অ্যাঙ্কর আছে সেখান থেকে দুইটা অ্যাঙ্কর সে ধরতে পারবে এবং স্পেসিফিক্যালি সে সিলেকশন নিতে পারবে। এটা একটু মডিফাইড, কিসের জন্য? আমরা যে একটা সিলেকশন টুল দেখছিলাম সেটা দিয়ে কি করা যেত, ওভারঅল সিলেকশন নেওয়া যেত, তাই না? পুরো একটা অবজেক্টকে অ্যাট এ টাইম আমি সিলেকশন নিচ্ছি। এই অবজেক্টের মধ্যে যে নাম্বার অফ অ্যাঙ্কর্স অথবা নাম্বার অফ পাথস আছে, এই জিনিসগুলো কিন্তু সে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারতেছে না। আইডেন্টিফাই করতে পারতেছে, সিলেকশন নিতে পারতেছে না। সেই সিলেকশনের কাজটা নেওয়া যাবে অন্য একটা টুল দিয়ে, যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা সিলেকশন টুলের পাশেই থাকে। সিলেকশন টুলটার কালারটা ব্ল্যাক, তাই না? এবং ডিরেক্ট সিলেকশন টুলটার কালার হোয়াইট। এজন্য অনেক সময় এটাকে বলা হয় ব্ল্যাক সিলেকশন আর হোয়াইট সিলেকশনও বলা হয়। আমি ডিরেক্ট সিলেকশনটা যদি নেই, এখন দেখেন সিলেকশন করার নিয়মটা দেখেন, আমি এই শুধু অ্যাঙ্করটা সিলেক্ট করতে চাচ্ছি, চাইলে এভাবে অ্যাঙ্করটাতে ক্লিক করে সিলেকশন নিতে পারি, অথবা আমি যদি বাহির থেকে ড্র্যাগ করে এনে এই জায়গাটুকু রাখি, আমার এই এরিয়াটার মধ্যে ওই অ্যাঙ্করটা পড়তেছে, তাই না? ছেড়ে দিলাম, ওই অ্যাঙ্করটা সিলেক্ট হয়ে গেল। এখন একটা জিনিস আমি বলছিলাম যে একটা অ্যাঙ্কর থেকে ম্যাক্সিমাম দুইটা পাথ বের হতে পারে, এখানে কিন্তু দুইটা পাথই এর সাথে যুক্ত আছে, তাই না? কারণ এই অ্যাঙ্করটা ধরে যদি আমি মুভ করি, এই সাথে যে কানেক্টেড দুইটা পাথ আছে সেই পাথ দুইটাও মুভ করবে। দেখেন ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখেন এই পাথ দুইটা মুভ করতেছে, কিন্তু অন্যদিকে যে ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু মুভ করতেছে না, পুরা শেপটা কিন্তু মুভ করতেছে না। কোন একটা পাথের ক্ষেত্রে যদি এটা হয়, এই পাথটা মাঝখানে, এই পাথটা যদি আমি সিলেক্ট করে নেই, পাথের দুই পাশে দুইটা অ্যাঙ্কর থাকে, তাই না? সেই অ্যাঙ্কর দুইটাও কিন্তু এর সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে এবং অ্যাঙ্করের ওই পাশে যে পাথটা আছে সেইগুলোও সিলেক্ট হয়ে যাবে। এটা ধরে যদি আমি মুভ করি, দেখেন এখন কিন্তু কানেক্টেড যে ব্যাপারগুলো সেগুলো সে সিলেকশনে নিয়ে আসছে, এই পাশটা কিন্তু সিলেকশনে আসে নাই। ডিরেক্ট সিলেকশন দিয়ে এই সিলেকশনগুলো নেওয়া যায়, যেটা খুবই জরুরি বা খুবই দরকারি ডিজাইন তৈরির ক্ষেত্রে বা বিশেষ করে লোগো তৈরির ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই কাজে লাগে। ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা জিনিস দেখছিলাম আমরা সিলেকশন দিয়ে, যেটা যে সিসির একটা নতুন ফিচার, এই যে রেডিয়াস তৈরি করা যাচ্ছে, তাই না? তো ডিরেক্ট সিলেকশন দিয়ে এই ব্যাপারটা স্পেসিফিকলি করা যেতে পারে। আমি যদি চাই শুধু এই এই এজটাতে আমি রেডিয়াস তৈরি করব, সেটা সম্ভব এখান থেকে। আরেকবার দেখেন, যখন এটা আমি সিলেক্ট করে নিচ্ছি এই অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করের জন্য শুধু এই গোল বলটা দেখাচ্ছে, এইদিকে কিন্তু সেটা নাই। এটা ধরে টান দিব, সে এখান থেকে রেডিয়াস তৈরি করে দিচ্ছে। আবার আমি যদি চাই এই কোণাটা নিব, আর এই কোণাটা নিব, এই সিলেকশনটা পরে দেখাবো, আপাতত দেখে নেন। দুইটা আমি সিলেক্ট করলাম, কারণ একটা ধরে টান দিলে যে সিলেকশনে যে দুইটা আছে সেই দুইটা কিন্তু আমার রেডিয়াস তৈরি করে ফেলতেছে।
বুঝা যাচ্ছে এই ব্যাপারটা? কিভাবে সিলেকশন নিলাম সেটা পরের ক্লাসে হয়তো বা চলে আসবে, আপাতত এটা জানার দরকার নাই, শুধু দেখে রাখি। বুঝা যাচ্ছে ডিরেক্ট সিলেকশনের ব্যাপারটা? একটু প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা সম্পর্কে, একদম ক্লিয়ার। এবার একটা প্যালেট দেখবো, আমি বেশ কয়েকটা টুল দেখছি, সিলেকশন টুল দেখছি, ডিরেক্ট সিলেকশন দেখছি, শেপ টুল দেখছি। একটা প্যালেট দেখবো এখন, অ্যালাইন প্যালেটটা দেখবো। সাধারণত এরকম থাকে, কিছু অপশন থাকে যেগুলো এক্সপান্ড করে নেওয়া যায়। দেখে যে জিনিসগুলো লাগবে বা যে জিনিসগুলো না হলেই না, সেই জিনিসগুলো দেখবো। কিছু শেপ নিব। অ্যালাইন মানে কি বুঝি আমরা? মাল্টিপল কালার্সের কিছু শেপ আমি নিলাম। আর অ্যালাইনমেন্টের জন্য যে অ্যালাইনমেন্ট করে যেটা করা যায়, অনেক সময় এলোমেলো ভাবে কিছু শেপ থাকে, সেই শেপগুলোকে আমরা হয়তো একটু অর্গানাইজ করতে চাই, সেই ব্যাপারটাকে আসলে অ্যালাইনমেন্ট বলা হয়। অর্গানাইজটা কিভাবে দেখেন, এখানে আমি যদি উপর থেকে কল্পনা করি, এটাকে যদি আমি বেস ধরি, এটার সাথে কিন্তু আর কোনোটাই নাই, তাই না? এটা একটু নিচে আছে, এটা আরেকটু নিচে আছে, এটা আবার একটু উপরের দিকে আছে, এটা সবার নিচে আছে। অ্যালাইনমেন্ট করলে কি হয়, যে এটা যদি সবার উপরে থাকে তো এইটার সাথে সব চলে আসবে। একটু দেখেন কাজ না করে, এটার সাথে সব চলে আসবে। আমি যদি উপর থেকে অ্যালাইনমেন্টটা করে দিই, দেখা যাবে এই লালটা যেখান থেকে শুরু হয়েছে এই বেস লাইনে সবগুলা চলে আসবে সমান হয়ে। তো দেখি সেটা কিভাবে করা যায়। অ্যালাইনমেন্ট করার জন্য যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হয়, তাহলে অ্যালাইনমেন্ট করা সম্ভব। হরাইজন্টাল কোন দিকটা বলেন তো? এই দিকটা, এই দিকটা। ভার্টিক্যাল হচ্ছে এই দিকটা। তো এখানে কোন কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করা উচিত বলে মনে হয়? ভার্টিক্যালি, তাই না? এখন ভার্টিক্যালি যদি আমরা এইভাবে মনে রাখি, যখন উপর নিচের জন্য আমরা করব সেক্ষেত্রে ভার্টিক্যাল, আর যখন বাম বাম ডানের ক্ষেত্রে করব, লেফট রাইটের ক্ষেত্রে করব, তখন সেই জিনিসটা হরাইজন্টাল হবে। যেহেতু উপরে করতে চাচ্ছি তার মানে এটা ভার্টিক্যাল হবে, এবং উপরের জন্য এটা টপ। এখানে ভার্টিক্যালের জন্য তিনটা অপশন পাবো, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। অ্যালাইনমেন্টের জন্য দুইটা পার্ট, হরাইজন্টালি করা যাবে, ভার্টিক্যালি করা যাবে। তো ভার্টিক্যালের জন্য তিনটা, হরাইজন্টালের জন্য তিনটা পার্ট দেয়া আছে এখানে। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে সে ভার্টিক্যালি অ্যালাইন করবে, টপে নিয়ে যাবে। এটা যদি আমি ক্লিক করে দেই, কি করতেছে? সব টপে নিয়ে আসতেছে, তাই না? বুঝা গেল এই ব্যাপারটা? কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে আসতেছি। এখন তার একবারে ডান পাশেটা যদি দেখি, ভার্টিক্যাল অ্যালাইন বটম বলতেছে, তার মানে কি করবে? সে এই বরাবর নিয়ে আসবে। বটম দিলে সে কি করতেছে? সব একদম নিচেরটার বরাবরে নিয়ে চলে আসবে। একটু দেখে নেন, একটু দেখে নেন। তারপরে সেন্টারে যেটা আছে, সেন্টার করলে কি করবে? উপর দিক থেকে নিচের দিকে আসবে, নিচের দিক থেকে উপরে যে এই যে সেন্টার পয়েন্ট দেখা যায়, দেখেন প্রত্যেকটা অবজেক্টের কিন্তু সেন্টার পয়েন্ট একটা করে দেখাচ্ছে, এই সেন্টারটা সমান হয়ে যাবে। এই সেন্টারটা দেখেন একদম এক লাইনে চলে আসছে, তার মানে সে এখন সেন্টার করে ফেলছে অ্যালাইনমেন্ট করে। এটা ছিল ভার্টিক্যালের জন্য। আমি যদি হরাইজন্টালটা দেখতে চাই, জাস্ট ঘুরায় নেই, এদিক থেকে যদি অ্যালাইনমেন্ট করি, অ্যালাইনমেন্ট করলে আসলে একটা গায়ের উপর আরেকটা লেগে যাবে, এটা বোঝাটা অত ভালো হবে না। তো আমি জাস্ট কি করব, রোটেট করে নিচ্ছি, 90 ডিগ্রি রোটেট করে এখন হরাইজন্টালের ব্যাপারটা দেখব। লেফটে আনলে কি করতেছে? সে লেফটে নিয়ে আসতেছে। বোঝা যাচ্ছে না ব্যাপারটা? রাইটে আনলে রাইটে আনতেছে, আর সেন্টার করলে সেন্টার করে ফেলতেছে। অ্যালাইনমেন্টটা পারা যাবে না? এখানে আরেকটা ব্যাপার আছে, যে অ্যালাইনমেন্টটা কিসের সাপেক্ষে হবে বা কার পার্সপেক্টিভে অ্যালাইনমেন্টটা তৈরি করব আমি, সেটা কি আমি সিলেকশনের মধ্যে করব, মানে যে জিনিসগুলো সিলেকশন নিয়ে আসি এই এরিয়ার মধ্যে অ্যালাইনমেন্টটা হবে, নাকি আরেকটু ভালো করে পার্থক্য বোঝার জন্য যে কি আর্টবোর্ডের সাপেক্ষে হবে? আর্টবোর্ডের সাপেক্ষে হলে কি হয় দেখেন, আমি যদি এটা লেফট করে দেই,
সে এই সিলেকশনের লেফটে আসবে না, সে আসবে হচ্ছে আর্টবোর্ডের লেফটে। আর্টবোর্ডের রাইটে যদি দেই, মানে যদি হরাইজন্টালি রাইট অ্যালাইনমেন্ট করি, সে আর্টবোর্ডের রাইটে চলে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? অনেক সময় আমাদের দরকার হয় যে একটা অবজেক্ট আমি নিব, সেই অবজেক্টটা আমার আর্টবোর্ডের মাঝখানে থাকতে হবে একদম। এরকম যদি হয় ব্যাপারটা, এটা আমি সরাই রাখি। এই অবজেক্টটা আমি নিছি, এই অবজেক্টটা আমার কি হওয়া দরকার, একদম আর্টবোর্ডের মাঝখানে হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। অ্যালাইনমেন্ট ইউজ করে হরাইজন্টালি সেন্টারে নিয়ে আসবো, ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসবো। পুরো আর্টবোর্ডের সেন্টারে চলে আসছে না ব্যাপারটা, এই শেপটা। এভাবে কিন্তু এটা আনা সম্ভব। তো কখন কোন কোন যে মানে কোন বিষয়ের পার্সপেক্টিভে করা লাগতেছে এটা কিন্তু আমরা নিজেরাই বুঝে যাব। আর্টবোর্ডের মানে মাঝখানে যদি আনতে হয় সেক্ষেত্রে আসলে আমি সিলেকশনের পার্সপেক্টিভে যদি অ্যালাইনমেন্ট করি তখন কিন্তু আমি রেজাল্টটা পাবো না, তখন আমার আর্টবোর্ডের পার্সপেক্টিভে যে অ্যালাইনমেন্টটা করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। এটা ছিল অ্যালাইনমেন্টের ব্যাপার। আর যদি আমি ডিস্ট্রিবিউশনটা দেখি, ডিস্ট্রিবিউশনটা আমরা এভাবে দেখতে পারি। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই যে দেখেন, একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যবর্তী কিছুটা জায়গা আছে, তাই না? প্রত্যেকটা শেপের মাঝখানে, প্রতি দুইটা শেপের মাঝখানে কিছুটা গ্যাপ দেখা যাচ্ছে। তো এই গ্যাপটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কিভাবে করা যেতে পারে, অনেক সময় এরকম থাকে, একটু ইরেগুলার থাকে, কোনোটার মাঝে গ্যাপ অনেক কম, কোনোটার মাঝের গ্যাপ অনেক বেশি, এরকম অনেক সময় হয়। এটার গ্যাপ অনেক বেশি, এটার একদমই কম, এটার আরেকটু বেশি, এটার আরেকটু কম। এই জিনিসগুলোকে স্মুথ করার জন্য প্রত্যেকটার মাঝখানের গ্যাপ যদি আমি সমান পেতে যাই, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়। আমরা এখান থেকে এই কাজটা করে ফেলতে পারবো, নিচের এই পার্টটা থেকে, এটা না দেখলেও চলবে। এখান থেকে দেখেন, আমি যদি এই জিনিসটা সিলেক্ট করে নেই ডিস্ট্রিবিউশন করার জন্য, এখানেও দুইটা পয়েন্ট, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। এক্ষেত্রে লেফট টু রাইট করতে হবে। কোন দিক থেকে করা উচিত? ডিস্ট্রিবিউশনটা হচ্ছে লেফট টু রাইটের ডিস্ট্রিবিউশন, তাই না? সেক্ষেত্রে কি এটা ভার্টিক্যাল হওয়া উচিত না হরাইজন্টাল? লেফট টু রাইট মানে হচ্ছে হরাইজন্টাল, তাই না? হরাইজন্টালি আমি যদি এখান থেকে এটা ডিস্ট্রিবিউট করে দেই, এটা হচ্ছে আমার একদম ডান পাশেরটা, এটা হচ্ছে একদম বাম পাশেরটা, তাই না? এই দুইটা আমার ফিক্স থাকবে। মাঝে যে অবজেক্টগুলো আছে সেগুলো তারা জায়গা চেঞ্জ করে মাঝখানের গ্যাপগুলো সমান করে নিবে। দেখেন সেটাই করবে। আমি যদি এই জায়গায় একটা ক্লিক করে দেই, আর্টবোর্ডের সাথে দেয়া আছে জন্য সে আর্টবোর্ডের পার্সপেক্টিভে চলে গেছে, সিলেকশন দিয়ে নিচ্ছে। এখন দেখেন এই জায়গাটা এরা দুইজন ফিক্স থাকতেছে, কিন্তু মাঝখানের শেপগুলা নড়ে চড়ে এই মাঝখানের গ্যাপগুলা কিন্তু সমান করে ফেলতেছে। বুঝা যাচ্ছে এই ব্যাপারটা? বুঝেন নাই কে কে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন সেম জিনিসটা কিন্তু ভার্টিক্যালিও করা সম্ভব। আমি যদি জাস্ট ঘুরাই দেই, ঘুরাই দিয়ে কিন্তু যদি রেগুলার কোনো এরকম ডিস্ট্রিবিউশন থাকে, সেই জিনিসগুলো কিন্তু চাইলে এখান থেকে ডিস্ট্রিবিউটেড করে ফেলতে পারি। এখন আরেকটা জিনিস চলে আসে যে এই গ্যাপটা কত হবে সেটা কি আমি নিজে থেকে দিতে পারবো কিনা, সেটাও সম্ভব। সেই জিনিসটা সম্ভব হচ্ছে এই জায়গাটাতে ভ্যালুটা দিয়ে, কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পারতেছি যে সিলেকশনে আনলেও এই জায়গাটা এনেবল হচ্ছে না, এই জায়গাটা ডিসেবলই থেকে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, পুরা আমি যদি এই 5টা শেপ যদি এখানে থাকে বা অন্য কোনো সময় বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, সবগুলা শেপ সিলেকশনে নিব এবং পরবর্তীতে এই 5টার মধ্যে, আপাতত এখানে 5টা আছে, তো 5টার মধ্যে যে কোনো একটা শেপ আবার সিলেকশন নিব, মানে সিলেকশন থাকা অবস্থায় যে কোনো একটাতে এরকম করে ক্লিক করব। ক্লিক করলে এই জায়গাটা কি হচ্ছে, এখন কিন্তু এনেবল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এখানে আমি ভ্যালু বসাতে পারতেছি, সেই ভ্যালুটা আমি যে কোনো বসাতে পারি। আপাতত আমি 20 পয়েন্ট যদি দেই, পয়েন্ট দিয়ে আমি এন্টার দিব, তাও কাজ করবে না আসলে। তো পয়েন্ট দিয়ে কি করতে হবে, ডিস্ট্রিবিউটটা আমি করি নাই, ডিস্ট্রিবিউটটা এখান থেকে করেও দিতে হবে। পয়েন্ট দেওয়ার পরে যেহেতু এটা হরাইজন্টালি করতে হবে, আমি যদি হরাইজন্টালি করে ফেলি, প্রত্যেকটার মাঝখানের গ্যাপটা কিন্তু এখন 20 পয়েন্ট হয়ে গেছে। যদি আমরা ম্যাপে দেখি, শেপ যদি নেই, দেখেন এই জায়গা থেকে 20 পয়েন্ট, উইথটা দেখা যাচ্ছে না 20, এই পয়েন্টটা কিন্তু সব জায়গায় সেম থাকবে। এই জায়গাও 20, এই জায়গাও 20, এই জায়গাও 20, তার মানে সে সমান করে ফেলছে। আমরা হাতে করলে হয়তো বা এটা একটু কম বেশি হতো, কিন্তু যেহেতু সে প্রোগ্রাম দিয়ে করা, এটা লজিক্যালি করে ফেলছে, তার মানে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? একটু দেখে নেবেন।